চ্যাপ্টারটা স্টার্ট করতে চলেছি সেই চ্যাপ্টারটা হচ্ছে সেল। না, সেল সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, পড়ে এসেছি আগে ক্লাস 8 এ 9 এ 10 এও হয়তো পড়েছি। তাহলে সেই চ্যাপ্টারটাই আবার আমরা পড়বো ক্লাস 11 এ, হয়তো একটু অন্যভাবে পড়বো, একটু বেশি পড়বো, ঠিক আছে? তো সেই সেল স্টার্ট করতে চলেছি। এখন দেখো না, তোমরা যে সেল পড়ছো তার মানে এটা বায়োলজি বইয়ের মধ্যে রয়েছে। তো তোমরা যখন বায়োলজি কথাটা উচ্চারণ করো, বায়োলজি, তার মানে বায়ো এবং লজি দুটো প্যারালাল ওয়ার্ড এখানে রয়েছে। না, এই লজি মানে হচ্ছে শব্দের অর্থ হচ্ছে স্টাডি, আর বায়ো শব্দের অর্থ হচ্ছে জীব। তার মানে তুমি জীব সম্পর্কে স্টাডি করাটাকে বলা হয় বায়োলজি, এটা আমরা সবাই জানি। বাট এখান থেকে যেটা জানার জিনিস সেটা হচ্ছে লজি। লজি মানে স্টাডি। তো তুমি এই সেল সম্পর্কে পড়তে যাচ্ছ, তার মানে তুমি একটা লজি করতে যাচ্ছ। কার সম্পর্কে? না, সেল সম্পর্কে। তো সেল মানে মেইনলি সেলের মধ্যে কি রয়েছে? সাইটোপ্লাজম। তো সেই সাইটোপ্লাজম সম্পর্কে তুমি জানতে যাচ্ছ, মানে লজি করতে যাচ্ছ। তার মানে স্টাডি অফ সেলকে আমরা এক কথায় কি বলতে পারি? স্টাডি অফ সেল কে এক কথায় আমরা বলতেই পারি সাইটোলজি। না, সাইটোপ্লাজম সম্পর্কে আমরা জানছি। ক্লিয়ার? এখন অনেকে বলে সেল দিই তো আলটিমেট জীব সৃষ্টি। না, কোন একজনকে লিভিং বলতে গেলে মেইনলি তার সেল তো লাগবে, সেল ছাড়া তাকে আমরা লিভিং বলতে পারবো না। তার মানে সেল দিয়ে যদি জীব সৃষ্টি হয়ে থাকে, তার মানে আমরা অ্যাকচুয়ালি সেলের বায়োলজি পড়ছি। ক্লিয়ার? তাহলে জীবকে যখন পড়ছি মানে আমি তাকে সেলের বায়োলজি পড়ছি। তাই অনেকেকে সাইটোলজি না বলে বলা হয়ে থাকে সেল বায়োলজি। তাহলে অনেকে সাইটোলজিকে অবলিক দিয়ে লিখে থাকে সেল বায়োলজি। তার মানে সাইটোলজি এবং সেল বায়োলজি ওয়ার্ডগুলো কি একই? আপাত দৃষ্টিতে সাইটোলজি এবং সেল বায়োলজি ওয়ার্ড দুটো একই, বাট ডিফারেন্সটা আমরা এভাবে বলতে পারি। না, ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায়, না তুমি বললে আমার বাড়ি ইন্ডিয়াতে। তো তুমি ঠিক বলেছো, ভুল তো কিছু বলনি। তোমাকে এই কোশ্চেনটা আবার কেউ জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায়, তুমি বললে তোমার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট। তাহলে ওয়ার্ড দুটোই কারেক্ট, বাট অ্যাসপেক্টটা আলাদা। না, তুমি যখন বললে তোমার বাড়ি ইন্ডিয়াতে, তার মানে তুমি অনেক ব্রড অ্যাসপেক্টে কথাটা বলেছো। আবার তুমি যখন বললে তোমার বাড়ি বর্ধমানে, তার মানে তোমার অ্যাসপেক্টটা কিছুটা হলেও ছোট হয়ে এসেছে। না, দুটোই কারেক্ট, সাইটোলজিও কারেক্ট, সেল বায়োলজিও কারেক্ট। ফলে এমসিকিউ যদি দুটো অ্যানসার থাকে, দুটোই প্রায় কাছাকাছি ওয়ার্ড। বাট পার্থক্য শুধু এটুকুই, সাইটোলজি হচ্ছে স্মল অ্যাসপেক্টে, শুধু সেল সম্পর্কে তুমি জানছো, সেলের ভেতরে কি আছে জানছো। সেল বায়োলজি হচ্ছে সেই সেলটা আলটিমেট কি ফাংশন করছে, সেই সেলটা অন্য সেলের সাথে কি রিঅ্যাকশন করছে, অন্য সেলের সাথে ওর কি ইন্টারঅ্যাকশন হচ্ছে। তার মানে সেল বায়োলজি ওয়ার্ডটা অনেকটাই ব্রড অ্যাসপেক্ট, আর সাইটোলজি ওয়ার্ডটা অনেকটা স্মল অ্যাসপেক্টে আমরা ইউজ করে থাকি। বাট ওয়ার্ড দুটো প্রায় প্যারালালি কাছাকাছি আমরা বলতে পারি। বাট যাই হোক না কেন, আমরা যখনই সেল সম্পর্কে স্টাডি করব, তাকে আমরা সাইটোলজিও বলতে পারি অথবা সেল বায়োলজিও বলতে পারি। তো এখন আমরা যাই হোক সাইটোলজি স্টার্ট করছি, তার মানে আমরা স্টার্ট করছি সেল বায়োলজি। তাহলে একটা সেল সম্পর্কে তুমি পড়তে গেলে বেসিক কি কি জিনিস জানা দরকার। তাহলে গোটা চ্যাপ্টারের মধ্যে অ্যাকচুয়ালি কি কি পড়বো সেটাকে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। তুমি যদি গোটা চ্যাপ্টারটা দেখো, অ্যাকচুয়ালি গোটা চ্যাপ্টারে আমরা তিনটে মেইন জিনিস পড়ব। কি কি পড়ব? না, ফার্স্ট জাস্ট যে সেল সম্পর্কে পড়ছি সেই সেল সম্পর্কে কিছু বেসিক ইন্ট্রোডাকশন আমাকে জানতে হবে। না, ইন্ট্রোডাকশনে পড়বোটা কি আছে, এটা কি না, এর মধ্যে জানতে হবে যে সেল যাকে আমরা নিয়ে এত কিছু পড়তে চলেছি, সেই সেলের ইতিহাস সম্পর্কে একটু জানতে হবে। এলো কি করে এই সেলটা, কে দেখলো ফার্স্ট, কিভাবে সেল আবিষ্কার হলো। তার মানে কিছু বলতে পারো সেল হিস্ট্রি। এবং তুমি জানতে পারবে একটা টাইম পর যে সেল সম্পর্কে আস্তে আস্তে মানুষ সেল সম্পর্কে জানতে শুরু করলো। তোমাকে পড়তে হবে ফার্স্ট কোন সায়েন্টিস্ট মিলে এই সমস্ত ডাটাগুলোকে এক সাথে করে থিওরি দিয়েছিলেন সেই সেল থিওরি সম্পর্কে।
তোমাকে জানতে হবে সেই সেল থিওরিটাকে কে আরো বেশি মডিফাই করে আরো আধুনিক করে মডার্ন সেল থিওরি দিয়েছিলেন। তোমাকে আলটিমেট ইন্ট্রোডাকশন এটা জানতে হবে না সেল অ্যাকচুয়ালি সেল কি কি ভাবে ভাগ হয়েছে, কি কি টাইপের সেল আছে, সেলের সংখ্যা কত, সেলের নাম্বার কত, বড় সেল কি ছোট সেল কি, তার মানে তোমাকে জানতে হবে শেপ অফ দা সেল, তোমাকে জানতে হবে নাম্বার অফ দা সেল, সেলের নাম্বার সম্পর্কে তোমায় জানতে হবে এবং সবার সাথে জানতে হবে আমরা যে আশেপাশে যত সেল দেখতে পাই সেই সেলগুলো কি কি টাইপের। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশনের মধ্যে আমার থাকবে কি সেল হিস্ট্রি থাকবে না সেল সম্পর্কে কিভাবে এলো, ইন্ট্রোডাকশন আমার থাকবে কি না সেই সমস্ত ডাটাকে কালেক্ট করে ফার্স্ট সেল থিওরি কি দিয়েছিল না সে সেল থিওরিটা দেয়া হয়েছিল সেটাকে কিভাবে চেঞ্জ করে মডার্ন সেল থিওরি এসেছে। তোমাকে জানতে হবে যে সেল সম্পর্কে তুমি জেনেছো সেই সেলের শেপ কি কি হতে পারে, না সেই সেল নাম্বার কি হতে পারে, না সেই সেলের সাইজ কি কি হতে পারে এবং আলটিমেট তোমাকে জানতে হবে যে সেল সম্পর্কে তুমি পড়তে চলেছো সেই সেলের আলটিমেট কি কি টাইপ তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। না যখন তুমি একদম লাস্টে টাইপ সম্পর্কে তুমি পড়তে যাবে তুমি এটাই জানতে পারবে সেল অ্যাকচুয়ালি দুটো টাইপের হয়ে থাকে, না আইদার প্রোক্যারিওটিক ওল্ড টাইপ অফ সেল অথবা ইউক্যারিওটিক নতুন টাইপ অফ সেল। ক্লিয়ার? তারপর নেক্সট প্যারা আমার এখান থেকে স্টার্ট হবে ওল্ড টাইপ অফ সেল, তাহলে সেকেন্ড প্যারাগ্রাফে আমরা পড়ব the old cell prokaryotic type of cell। না যখন এই ওল্ড সেল সম্পর্কে জানা হয়ে যাবে আমরা তারপরে পড়ব না সবচেয়ে মডার্ন যা দিয়ে আমরা তৈরি ইউক্যারিওটিক সেল দিয়ে। ক্লিয়ার? তাহলে তোমাকে টোটাল ফার্স্ট একটা চ্যাপ্টার সম্পর্কে পড়তে গেলে তার বেসিক আইডিয়াটা ক্লিয়ার থাকা একান্ত দরকার। তো তোমাকে কিছু ইন্ট্রোডাকশন পড়তে হবে, কিছু প্রোক্যারিওটিক সেল সম্পর্কে পড়তে হবে, তোমাকে ইউক্যারিওটিক সেল সম্পর্কে পড়তে হবে, আমরা একটার পর একটা পড়ব। আজকে আমরা স্টার্ট করব সেলের ইন্ট্রোডাকশন সম্পর্কে, অ্যাকচুয়ালি সেল হিস্ট্রি সম্পর্কে। ক্লিয়ার? চলো তোমরা হয়তো সবাই বাংলা বই কিনে নিয়েছো বায়োলজি, কেউ ছায়া কিনেছো, কেউ পারুল প্রকাশনী কিনেছো, বাট যে যাই বায়োলজি বই কেনো না কেন তোমাদের যদি টার্গেট নিট অ্যাসপেক্টে থাকে বা ডাক্তার হওয়ার ইচ্ছা যদি সেরকম থাকে তাহলে এখন থেকেই বলবো ক্লাস 11 থেকেই তোমরা বাংলা বইয়ের পাশাপাশি এনসিইআরটি বইটা রাখার চেষ্টা করবে। এনসিইআরটি যারা যত নিট স্টুডেন্ট রয়েছে সমস্ত নিট স্টুডেন্টদের যে বইটা থেকে পড়তে হয় সেটা অ্যাকচুয়ালি এনসিইআরটি। আমি তো আমার কাছে একটা আছে তোমাকে দেখাচ্ছি আমি এনসিইআরটি। দেখো এটা একটা এনসিইআরটি বই, এটা একটা সিনিয়রের এনসিইআরটি বই। দেখো কোন একজন যদি এনসিইআরটি বইটা পড়তে হয় কোন সিনিয়র যখন পড়ে দেখো প্রত্যেকটা লাইনের তলায় দাগ দিয়ে পড়েছে। তার মানে এনসিইআরটির প্রত্যেকটা লাইন তোমাকে পড়তে হবে, প্রত্যেকটা লাইন তোমাকে বুঝতে হবে, তবেই সে একজন নিট ক্র্যাক করতে পারবে। ফলে তোমরা যখন নিটে যাবে অ্যাকচুয়ালি তোমাকে এনসিইআরটি বইটাই পড়তে হবে, প্রত্যেকটা লাইন পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ড পড়তে হবে। ফলে তোমরা এখন হয়তো তোমাদের এনসিইআরটি লাগবে না, বাট ফিউচারের জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ পুরো এনসিইআরটি বইটা ইংলিশে লেখা। ফলে এখন থেকে তোমাকে আস্তে আস্তে পড়তে হবে যাতে পরে তুমি সেটাকে হ্যাবিচুয়েট হয়ে যাও, বুঝতে পারো জিনিসটা কি। যাই হোক, আশা করছি এনসিইআরটি বই সবাই কিনে রাখবে এবং অল্প অল্প করে পড়তে শুরু করে প্রথম অসুবিধা হবে, অনেক কিছুই বুঝতে পারবে না, স্যারদের কাছে যাবে, ডিকশনারিটা নিয়ে বসবে, অনেক ওয়ার্ড তোমার ক্লিয়ার হবে না, বাট পড়তে হবে আলটিমেট। ওটাই পুরো বইটাকে তোমাকে মাথার মধ্যে রাখতে হবে একটা টাইমে।
আর যদি কেউ মনে করে যে নিট দেবো না, তাদের কাছে এনসিইআরটি দরকার নেই, প্লেন যে কোনো একটা বাংলা বই পড়ো, ভালো করে পড়বে তাহলেই হবে। যাই হোক, ইন্ট্রোডাকশন স্টার্ট করেছিলাম, সেই ইন্ট্রোডাকশনটাই করি, সেলের ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশনে অ্যাকচুয়ালি সেলের ইতিহাস সম্পর্কে পড়বো বলেছি। এখন ইতিহাস শুনলে সবাই ভাবে বোরিং জিনিস, ভালো লাগে না, বাট কিছুটা জানতে হবে, কারণ কয়েকটা কোশ্চেন, অ্যাসোসিয়েটেড কোশ্চেন এমসিকিউ এই সেলের ইতিহাস থেকে আসে। সে বলো ক্লাস 11 এর এমসিকিউ বলো, সে তুমি নিটেরই বলো বা এমসিই বলো, সেল থেকে কয়েকটা এমসিকিউ আসার চান্স অনেক বেশি। তা সেই জায়গা কয়েকটাই বলবো, বেশি কিছু নয়, বেসিক কতগুলো ইতিহাসের কতগুলো সায়েন্টিস্টের নাম তোমাকে জানতে হবে। তাহলে সেল পড়তে গিয়ে সবচেয়ে ফার্স্ট যে সায়েন্টিস্টের নাম আসবে সেটা আমরা সবাই জানি না, কে সেল আবিষ্কার করেছেন না, সবাই জানি সায়েন্টিস্টের ভদ্রলোকের নাম হচ্ছে রবার্ট হুক। তাহলে সবার ফার্স্ট সেল যিনি আবিষ্কার করেছেন তার নাম হয় রবার্ট হুক। এটা আমরা বহুত দিন থেকে জেনে এসেছি, নতুন করে জানার কিছু নেই। অ্যাকচুয়ালি তিনি সেল কোথায় আবিষ্কার করেছিলেন না, উনি বলা হয় তাকে কর্কের চিপিতে। কর্কের চিপি কি জিনিস? কর্ক কি জিনিস না, যদি পুরোনো আগেকার হোমিওপ্যাথি বোতল দেখে থাকো, দেখবে হোমিওপ্যাথি কাঁচের বোতলের মাথায় একটা ছিপির মতো একটা ঢাকনা দেওয়া থাকে, সেই ঢাকনাটা দেখতে অনেকটা এই টাইপের, রাবার টাইপের লাগে, এরকম একটা ঢাকনা থাকে হোমিওপ্যাথি বোতলের চিপিতে। পুরোনো কাজ যদি বাড়িতে থেকে থাকে দেখতে পাও। এই যে যে জিনিসটা দিয়ে এই ঢাকনাটা তৈরি করা হয় তাকে কর্ক না, কোথা থেকে এটা তৈরি করা হয় কর্ক না, কর্ককে বলা হয় ডেড প্ল্যান্ট সেল। কোন একটা যদি উদ্ভিদ হয়ে থাকে তাহলে সেই উদ্ভিদের সবচেয়ে বাইরের দিকে যে লেয়ারটা থাকে তাকে আমরা কি বলে থাকি? বাক বা ছাল বলে থাকি। তো সবচেয়ে বাইরের দিকে লেয়ারটাকে বলে ছাল, যে ছালটা অ্যাকচুয়ালি ডেড, ঠিক আছে? তো সেই ডেড, এই বার্কের নিচে একটা লেয়ার থাকে, দ্যাট অলসো ডেড লেয়ার। তাহলে প্ল্যান্টের বার্ক, সবচেয়ে আউটার লেয়ার অফ দ্য প্ল্যান্ট ইজ দ্য bark, and this below this bark there are also a dead layer of plant, and this layer is called the cork layer. তাহলে এতটুকু জেনে রাখো, বেশি ডিটেইলসে যখন আমরা প্ল্যান্ট সম্পর্কে পড়বো, প্ল্যান্ট অ্যানাটমি যখন পড়বো তখন জানবো। তো ঠিক এই বার্কের নিচে একটা ডেড সেলের লেয়ার থাকে, সেই ডেড সেলের লেয়ারটাকে বলে কর্ক। তবে কর্ক ডেড না লাইভ না? ডেড। তাহলে অ্যাকচুয়ালি আমরা এক কথায় বলতে পারি কর্ক ইজ এ ডেড প্ল্যান্ট সেল। ক্লিয়ার? তো রবার্ট হুক যেটাকে নিয়ে ফার্স্ট গবেষণা স্টার্ট করেছিলেন সেটা ছিল কর্ক, এবং সেই কর্ক আর কিছু না, সেই কর্ক হচ্ছে একটা ডেড প্ল্যান্ট সেল। ডেড প্ল্যান্ট সেল, আরে ডি লিখেছি মানে বুঝে নেবে ডেড, পুরোটা লিখলাম না। ঠিক আছে? তাহলে সেই ডেড প্ল্যান্ট সেল নিয়ে ফার্স্ট উনি গবেষণা করেছিলেন। সেই ডেড প্ল্যান্ট সেলটাকে উনি স্লাইস করেছিলেন, কর্কটাকে, আর সেটা উনি মাইক্রোস্কোপের তলায় যখন রেখেছিলেন উনি দেখেছিলেন যে অনেকগুলো এরকম প্রকোষ্ঠের মতো স্ট্রাকচার উনি পাচ্ছে, মৌচাকের প্রকোষ্ঠ যাকে বলা হয় থাকে, এরকম অনেক প্রকোষ্ঠ উনি পেয়ে যাচ্ছেন, মাইক্রোস্কোপের তলায় দেখছেন। তো এই প্রকোষ্ঠের মধ্যে অ্যাকচুয়ালি উনি দেখতে পেয়েছেন বাইরের এই লেয়ারগুলোকে দেখতে পেয়েছেন, যেটাকে আমরা সেল ওয়াল বলে থাকি। ভেতরে উনি যা কি দেখছেন যে ফাঁকা ফাঁকা লাগলো, তো ফাঁকা রুমের মতো বা ফাঁকা ঘরের মতো, এটা দেখতে একটা জেলখানা, ভেতরে কিছু থাকে না, শুধু জেলের দেওয়াল থাকে চারিপাশে। তো ওনাদের ওখানে জেলখানাকে বা জেলের এই ঘরগুলোকে বলা হতো সেলুলি। তো সেইখান থেকে ওয়ার্ডটা উনি ফার্স্ট দিলেন, এই ফাঁকা প্রকোষ্ঠগুলোকে উনি নাম দিলেন সেল, সেলুলা থেকে সেল। ক্লিয়ার? তার মানে উনি, তার একটা বই ছিল, বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। কোথায় লিখবো? তো তিনি তো একটা বই না, বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। তো দেখতে পাবে না, বড় করে দেখার জায়গা নেই। বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। তো তিনি যেটা দেখলেন, সেই দেখা জিনিসটাকে উনি
একটা বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি এখনকার মতো এরকম তো হোয়াটসঅ্যাপে ফেসবুকে দিয়ে দেবো, তো তখন তিনার যেটুকু দেখেছেন সেটাকে প্রকাশ মানুষের কাছে জানানোর জন্য বই লিখতে হতো। তো তিনিও সেই বইটাই লিখেছিলেন, সেই নিয়ে বইগুলো আমাকে পড়তে হয় আমাদের। তো সেই বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফি। তো মাইক্রোগ্রাফিতে তো অনেক কিছুই লিখেছিলেন, বাট যেটুকু জানা দরকার সেটার মূল বিষয় হচ্ছে এটাই যে উনি দেখেছিলেন ডেড প্ল্যান্ট সেল। উনি বললেন যে না অল ডেড ম্যাটেরিয়াল, সমস্ত মৃত বস্তু is made by cell। যা দেখলেন তাই লিখেন যে সমস্ত মৃত বস্তুই সেল দিয়ে তৈরি। না সেল কি না, সেল আর কিছু না, সেল ইজ এ হলো স্পেস বা হলো স্ট্রাকচার। তাহলে সেল কিছু না, না সেল ইজ এ হলো স্পেস বা হলো স্ট্রাকচার। ক্লিয়ার? তাহলে আমরা এটুকুই জানলাম রবার্ট হুক ফার্স্ট সেল সম্পর্কে যদি কোনো সায়েন্টিস্ট ফার্স্ট কিছু বলতে চেয়েছিলেন তিনার নাম হচ্ছে রবার্ট হুক। না রবার্ট হুক যখনই লিখছো তার নিচে সালটাও লিখতে হবে 1665। এখন কেন এর সালটা আমি লিখলাম, কারণ এই সালটা এনসিইআরটিতে উল্লেখ আছে। বলে এনসিইআরটিতে যদি কোনো সাল উল্লেখ থাকে, যদি কোনো কান্ট্রির নাম উল্লেখ হয়, রবার্ট হুক কোথায় জন্মেছে যদি এনসিইআরটি উল্লেখ করতে সেটা আমাকে জানতে হতো। ক্লিয়ার? কারণ এনসিইআরটির প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এখন তুমি যদি প্লেন এইচএস দিতে যাও তোমাকে আমি বলবো না যে সালটা মুখস্থ করো কষ্ট করে, আর তোমার যদি টার্গেট নিট থাকে তাহলে আমি বলবো সালটা তোমাকে কষ্ট করে মুখস্থ করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন থেকে দেখা প্র্যাকটিস করো। তো রবার্ট হুক 1665 এ ফার্স্ট ডেড প্ল্যান্ট সেলে তিনি কিছু একটা জিনিস দেখতে পেলেন, একটা সিম্পল মাইক্রোস্কোপে। দেখার পরে সেটা তিনি তার মানুষকে জানানোর জন্য একটা বই ছাপালেন, মাইক্রোগ্রাফিয়া। সেই বইয়ে অনেক কিছু কথার মধ্যে দুটো ইম্পর্টেন্ট কথা বেরিয়ে এলো। না সমস্ত ডেড ম্যাটেরিয়াল সেল দিয়ে তৈরি, এবং সেল হচ্ছে একটা কিছু না একটা হলো স্ট্রাকচার, এর বাইরে আর কিছু জানতেন না উনি। ক্লিয়ার? এর কিছুদিনই পরে সেকেন্ড সায়েন্টিস্টের নাম, এটাও আমরা সবাই জানি। না সেকেন্ড সায়েন্টিস্টের নাম হচ্ছে অ্যান্টনি ভন লিয়েনহুক। তাহলে সেকেন্ড সায়েন্টিস্টের নাম অ্যান্টনি ভন লিয়েনহুক। হয়তো দেখা যাচ্ছে না বাট বইয়ে পাবে, কিভাবে বলা হচ্ছে সেটা দেখে নাও। অ্যান্টনি ভন লিয়েনহুক বলতে গেলে উনি ছোট থেকে খুব বদমাশ ছিলেন, প্রচন্ডই বদমাশ ছিলেন। তো বাবা মা কি বললো, বদমাশ ছিলেন বলে কাকার বাড়ি পাঠিয়ে দিয়েছিল। একটা রিলেটিভ ছিল, কাকার বাড়ি ওনাকে পাঠিয়ে দিয়েছে। তো কাকার বাড়ি থেকে গিয়ে বদমাইশি স্টার্ট করেছে। তো কাকার একটা চশমার দোকান ছিল, তো সেই চশমার দোকানে অ্যান্টনি ভন লিয়েনহুক কিছু চশমার গ্লাস নিয়ে একটা সিম্পল ইনস্ট্রুমেন্ট বানিয়ে ফেলেছিল, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হ্যান্ডক্রাফট সিম্পল মাইক্রোস্কোপ। সেই সময় ফার্স্ট উনি নিজেই বানিয়েছিলেন। তো সেই হ্যান্ডক্রাফট সিম্পল মাইক্রোস্কোপ নিয়ে উনি সব কিছু দেখছিলেন। তো দেখতে দেখতে একদিন হঠাৎ ওনার মাথায় কি চেপেছিল, না বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পানিটা মাটিতে পড়েছে। সেই রেন বা বৃষ্টির পানি, মাটিতে পড়া পানিটা উনি একটা টেস্ট টিউবে কালেক্ট করেছিলেন। এখন দেখো আগেকার কথা শুনে থাকবে যে বৃষ্টির পানি খাওয়া যায়, বাট সেই পানিটা পুকুরে পড়লে খাওয়া যাবে না। কেন বলে? কারণ সেই বৃষ্টির পানিটা অ্যাকচুয়ালি পুকুর থেকে ডিউ টু টেম্পারেচার ইভাপোরেট হয়ে আকাশে গেছে, মেঘ হয়েছে, সেটা পড়ছে, ফলে তার মধ্যে কোনো মাইক্রোঅর্গানিজম থাকে না, না ব্যাকটেরিয়া না ভাইরাস, কিছুই থাকে না ধরে না। ফলে সেই পানিটা আসে যে নাইকার মানুষ বলতে এই পানিটা খাওয়া যেতে পারে। বাট সেই পানিটা যেই মাত্র ল্যান্ড টাচ করলো, কোনো সাবস্ট্রেটকে টাচ করলো, এখন ল্যান্ডের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া, সয়েল ব্যাকটেরিয়া বলতে পারো, এমনি ব্যাকটেরিয়া বলতে পারো, প্রচুর ব্যাকটেরিয়া। ফলে যেই মাত্র বৃষ্টির পানিটা মাটিতে টাচ করে গেল, ওটার ব্যাকটেরিয়া ফ্রি আমরা বলতে পারবো না, মাইক্রোঅর্গানিজম ফ্রি বলতে পারবো না, তার মধ্যে ব্যাকটেরিয়া মিক্সড হয়ে গেল।
সেই পুকুরের পানিটা আমরা খাই না। তো সেই সময় এইসব কনসেপ্ট তো ছিল না। তো উনি বৃষ্টির পানি না ধরে মাটিতে পড়ছে যে পানিটা, সেই পানিটাকে উনি কালেক্ট করলেন। তো কালেক্ট করার পরে সেই পানিটাকে তিনি একটা টেস্ট টিউবের মধ্যে নিলেন। তাহলে এই টেস্ট টিউবের মধ্যে উনি পানিটাকে নিয়ে, বৃষ্টির পানিটাকে কালেক্ট করার পরে, এবং সেই পানিটা একটা ছোট্ট ফিল্মের মধ্যে এক ফোঁটা দিলেন এই ফিল্মটার মধ্যে। ঠিক আছে? তো ফিল্মের মধ্যে তিনি যখনই পানিটা দিলেন এবং তিনার তৈরি মাইক্রোস্কোপটা নিয়ে যখনই তিনি ফিল্মটাকে অবজার্ভ করলেন, তিনি দেখলেন এই পানির মধ্যে কিছু একটা নড়ছে। এখন দেখো নড়াচড়া তো আর উদ্ভিদ করতে পারে না, তো নড়াচড়া তো জানি অ্যানিমেল আমরা করতে পারি। তাহলে যেহেতু নড়াচড়া অ্যানিমেল করতে পারে, তিনি এই যে জিনিসটা মুভ করছে সেই ছোট্ট জিনিসটার নাম দিলেন অ্যানিমেলিকিউলি, অ্যানিমেল লাইক। তাহলে তিনি এর নাম দিলেন অ্যানিমেলিকিউলি। ক্লিয়ার? তো তিনি যেটা দেখেছিলেন সেটা অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল সেল দেখেছিলেন, একটা সিঙ্গেল, ব্যাকটেরিয়া ইজ আ সিঙ্গেল সেল। তো তিনিও দেখতে পেলেন একটা সিঙ্গেল সেলকে, বাট যে সেলটা নড়াচড়া করছে মানে জীবিত, এবং তিনি তার নাম দিয়েছিলেন অ্যানিমেলিকিউল। ওটা জানা গেল ভাই ওটা একটাই সেল। তার মানে ইনি দেখেছিলেন সিঙ্গেল, ইনিও সেল দেখেছিলেন, বাট তিনি দেখেছিলেন ডেড। ইনিও সেল দেখলেন, বাট ইনি দেখলেন সেই সেলটা নড়ছে, মানে অ্যানিমেলিকিউল, মানে ইজ দ্য লিভিং সেল। তো তিনি বললেন, তিনিও একটা বই লিখে ফেললেন, যদিও বইটার নাম না জানলেও চলবে, নেই এনসিইআরটিতে, তোমাদেরও না জানলেও চলবে। তখন তিনি বললেন, ভাই রবার্ট হুক যা বলেছেন একদমই কারেক্ট, কোনো ভুল নেই, যে সেল একটা ফাঁকাই প্রকোষ্ঠ, এর মধ্যে কিচ্ছু নেই, সেল একটা ফাঁকা প্রকোষ্ঠ। বাট ভুল কোনখানটা? উনি বলেন ডেড অর্গানিজম না, অল লিভিং থিংস আর মেড বাই সেল। মৃত্যুর পরে কি হবে সেটা পরে কথা, সেটা সেল থাকতে পারে, বাট তিনি বলেন অল লিভিং থিংস আর মেড বাই সেল। সমস্ত জীবিত বস্তুই সেল দিয়ে তৈরি। সেকেন্ড ডাটাটা একই আছে, সেল ইজ এ হলো স্ট্রাকচার। আর উনিও কিছু দেখতে পাইনি। দেখতে পাইনি বলে উনি অ্যাকচুয়ালি অন্ধ তো ছিলেন না দুজনেই, কারণ তোমাকে দেখার যে জিনিসটা ওনাদের কাছে অত উন্নত ছিল না। বলে ইনিও ফাঁকা দেখেছেন, ইনিও ফাঁকা দেখেছেন, যা দেখেছেন তাই লিখেছেন, সত্যি কথাই লিখেছেন, সেল ইজ এ হলো স্ট্রাকচার। ভালো জিনিসপত্র দেখার মতো মাইক্রোস্কোপ তো ওনাদের কাছে ছিল না। এরা অনেক, এই দুজন সায়েন্টিস্ট কাজ করা কিনা প্রায় কাছাকাছি সময় কাজ করেছিলেন। ইনি হচ্ছে 60-65, ইনি হচ্ছে 72 থেকে 73। বাট এরপরে অনেক দিন কেটে গেছে, নেক্সট কেউ কোন রকম বাইরে কোনো আইডিয়া দিতে পারেনি। সবার কনসেপ্ট এখনো ওইখানেই দাঁড়িয়ে রয়েছে যে সমস্ত সজীব বস্তুই সেল দিয়ে তৈরি, আর সেল একটা হলো স্ট্রাকচার, ফাঁকা স্ট্রাকচার। বাট সবার কিন্তু কৌতূহলটা এটা রয়ে গেল যে ভাই সত্যি কি তাহলে সেল ফাঁকা? যখন একটা জিনিস আবিষ্কার হয় তখন সবাই চেষ্টা করে সে সম্পর্কে আরো বেশি জানতে, তবেই তো ভুল প্রমাণিত হয়, জানার ইচ্ছা থাকে বলে। সবার মনে কোশ্চেন আছে এটাই যে ভাই তাহলে সত্যি কি সেলের ভেতরটা ফাঁকা? ওটা ফাঁকা স্ট্রাকচার, তাহলে আমরা ফাঁকা ফাঁকা জিনিস দিয়ে তৈরি। ক্লিয়ার? বাট তাদের কাছে ইনস্ট্রুমেন্ট ভালো ছিল না বলে কেউ কিছু জানতে পারছিল না, বাট সবাই কিন্তু এক্সপেরিমেন্ট করছিল। তো সেই সময় আরেকজন সায়েন্টিস্ট, তিনি সবচেয়ে বেশি এই সম্পর্কে এক্সপেরিমেন্ট করেছিলেন, সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে রবার্ট ব্রাউন। ইনার ভদ্রলোকের নামও তোমরা সবাই শুনেছো, রবার্ট ব্রাউন। তো ভদ্রলোক কি করলেন? তো ভদ্রলোক ছিলেন, বি ফর ব্রাউন, বি ফর বোটানিস্ট। তো ভদ্রলোক একজন বোটানিস্ট ছিলেন। এখন বোটানিস্ট মানে যারা উদ্ভিদ নিয়ে কাজকর্ম করে থাকেন, তো সেই ভদ্রলোক একজন বোটানিস্ট ছিলেন। ফলে উনি যা কিছু করবেন উনি জানেন উদ্ভিদও একটা সজীব, উদ্ভিদও জীব। তার মানে উদ্ভিদ এরকম লিভিং জি সেল দিয়ে তৈরি হয়েছে, কারণ সেটা বলে দিয়েছে আমাদের লোক, আমাদের হুক বলে দিয়েছেন ল্যান্ড। তো
তো তিনি সব বিভিন্ন রকম উদ্ভিদ সেল নিয়ে গবেষণা করতে স্টার্ট করলেন। তো গবেষণা করার জন্য উনি একটা স্পেশাল প্ল্যান্টকে নিয়েছিলেন, সেই প্ল্যান্টের নাম হচ্ছে অর্কিড প্ল্যান্টকে নিয়েছিলেন। তো এই অর্কিড প্ল্যান্ট থেকে তিনি একটা লিভিং সেলকে আইডেন্টিফাই করেছেন। অর্কিড গাছ গবেষণার জন্য ম্যাক্সিমাম সময় বোটানিস্টরা অর্কিড প্ল্যান্টকে নিয়ে থাকে। তো তিনি এই অর্কিড প্ল্যান্টকে নিয়ে যখন গবেষণা করছিলেন, তো তিনি এই অর্কিড প্ল্যান্টকে গবেষণা করার সময় তিনি একটা অদ্ভুত জিনিস দেখলেন। তিনি এই অর্কিড প্ল্যান্টের যে সেলটা আছে সেই সেলগুলোকে নিলেন এবং সেই রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট যেমন করেছো, রাদারফোর্ড অনেক পরে করেছেন, রাদারফোর্ড এক্সপেরিমেন্টের মধ্যে উনি একটা জিনিস জানতে চেষ্টা করলেন, না তিনি সেলটা আদৌ ফাঁকা কিনা এর মধ্যে দিয়ে বিভিন্ন রকম ওয়েভলেন্থ পাঠাতে শুরু করলেন, বিভিন্ন রকমের লাইট এর মধ্যে দিয়ে পাঠাতে শুরু করলেন, বিভিন্ন রকমের এক্স-রে এর মধ্যে পাঠাতে শুরু করলেন। তো যতবার উনি পাঠাচ্ছেন এর মধ্যে দিয়ে বিভিন্ন টাইপের ওয়েভলেন্থ পাঠাচ্ছেন, বিভিন্ন রকমের এক্স-রে পাঠাচ্ছিলেন, তিনি ম্যাক্সিমাম টাইম তিনি এই সেলগুলোর প্রায় সেন্টারে কেন্দ্রের কাছাকাছি একটা রেডিও ওপেক শ্যাডো পাচ্ছিলেন। তাহলে যতবার উনি বিভিন্ন রকমের রেডিয়েশন সেলের ভেতর দিয়ে পাঠাচ্ছিলেন, প্রতিবারই উনি রেডিও ওপেক শ্যাডো পাচ্ছিলেন। এখন রেডিও ওপেক জিনিসটা কি এটা জানতে হবে। তবে এই জিনিসটা এখন তোমাদের কাছে নতুন, যে রেডিও ওপেক জিনিসটা কি, ওপেক ওয়ার্ডটা তোমাদের কাছে নতুন, বাট তুমি যেদিন ডাক্তার হয়ে যাবে সেদিন তুমি সবসময় ওপেক জিনিসটা তোমার কাছে ইজি হয়ে যাবে। কেন? এখন তোমাকে বললে তুমি বলবে হ্যাঁ আমরা তো দেখেছি। ধরো কারো বাড়িতে কারো এক্স-রে হয়েছে বা তোমাদের কারো এক্স-রে হয়েছে, যদি যাও এক্স-রে প্লেট দেখে থাকো, দেখবে এক্স-রে প্লেটটা এরকম একটা প্লেট, কারো যদি হাত যদি ভেঙে থাকে তো সে তো দেখেছি। তো এক্স-রে প্লেটটাই দেখবে তুমি যদি হাতের ছবি করো তাহলে দেখবে এরকম হাতের মধ্যে শুধুমাত্র বোনের ছবি এরকম উঠে আছে। তাহলে এক্স-রে প্লেটটায় তুমি বোনের ছবি দেখতে পাও, বাট বাকি যে জায়গাটা তোমার বোনটা থাকে বোনের স্ট্রাকচারটা হোয়াইট হোয়াইট দেখতে পাও, ক্লিয়ার? আর বাকি স্ট্রাকচারগুলো কি দেখতে পাও? ব্ল্যাক, তাই তো? তার মানে যেটা হার্ড স্ট্রাকচার সেটাকে তুমি হোয়াইট দেখো, মিনারেলাইজ স্ট্রাকচার, কম্প্যাক্ট স্ট্রাকচার, আর চারিপাশে যে সফট স্ট্রাকচার সেই পুরো জায়গাটা হচ্ছে ব্ল্যাক টাইপের লাগে, ক্লিয়ার? তার মানে এই দুরকম পাওয়ার কারণে এক্স-রে তো একটাই, বাট এই দুরকম কালার পাওয়ার কারণ হচ্ছে কারণ দু রকমের জিনিস রয়েছে, এখানে কম্প্যাক্ট জিনিসপত্র রয়েছে আর এখানে অতটা কম্প্যাক্ট না, এখানে হার্ড টিস্যু রয়েছে, এখানে পাশে সফট টিস্যু রয়েছে, সফট টিস্যু ব্ল্যাক লাগছে, হার্ড টিস্যু সাদা লাগছে, ক্লিয়ার? তো এই যে জায়গাটা সাদা লাগছে, দিস রিজিয়ন ইজ কল্ড দ্য রেডিও ওপেক রিজিয়ন, ক্লিয়ার? তো তিনি এরকম একটা ওপেক জিনিস শ্যাডো উনি দেখতে পেয়েছিলেন, বাকি জায়গায় কিছু দেখতে পান। তো তিনি এই রেডিও ওপেক শ্যাডোটার একটা নাম দিলেন অ্যারিওলা। এই রেডিও ওপেক শ্যাডোটার নাম দিলেন অ্যারিওলা, ঠিক আছে? এবার তিনি ওনার মনে হলো যে ভাই আমি তো শুধু অর্কিড নিয়ে দেখছি, আমি যদি অন্য কোনো প্ল্যান্ট নিয়ে আমি কি পেতে পারি? তো তিনি তখন বিভিন্ন টাইপের প্ল্যান্ট নিয়ে গবেষণা করলেন। তিনি আরো একটা অন্য টাইপের প্ল্যান্ট নিলেন, তারও মাঝে পেলেন, আরো একটা প্ল্যান্ট সেল নিলেন, তারও মাঝে পেলেন। তার মানে তিনি বুঝে গেলেন এই ওপেক জিনিসটা ইউনিভার্সাল, অল প্ল্যান্ট সেলই পাওয়া যাচ্ছে, সমস্ত সেলেতেই পাওয়া যাচ্ছে, ক্লিয়ার? এবং কিছু অ্যানিমাল সেল নিয়েও যখন দেখার চেষ্টা করলেন দেখতে পেলেন যে না পাচ্ছে। তো তখন তিনি নামটাকে বললেন যে ভাই তাহলে নামটারে অ্যারিওলা দেওয়া যাবে না, আমি অ্যারিওলা নামটা দিয়েছিলাম শুধু অর্কিডে পেয়েছিলাম, বাট এটা হচ্ছে ইউনিভার্সাল, এবং ইউনিভার্সালি সেটা সমস্ত সেলের প্রায় কেন্দ্রে রয়েছে। কেন্দ্র মানে সেন্টার, আর সেন্টারকে আমরা অনেক সময় বলে থাকি নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানেও কেন্দ্র। তো তিনি তখন এই অ্যারিওলা নামটা চেঞ্জ করে উনি একটা সুন্দর নাম দিলেন, কি বললেন? না না কেন্দ্রে যেটা দেখতে পাওয়া যায় প্রত্যেকটা সেল অ্যাকচুয়ালি ফাঁকা নয়, সেলের ভেতরে একটা তুলনামূলকভাবে ডেন্স একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায়,
এবং সেই ডেন্স স্ট্রাকচারটার নাম দিলেন উনি একদম সেন্টারে আছে বলে নাম দিলেন নিউক্লিয়াস। তাহলে আমরা ডাটাটাকে আরেকটু মডিফাই করে নিলাম, যে আমরা ঠিকই জেনেছি এতক্ষণ ধরে, দুটো ডাটা আমার কাছে ঠিকই আছে না, সমস্ত লিভিং সেলই, সমস্ত লিভিং জিনিসপত্রই সেল দিয়ে তৈরি। বাট অ্যান্টনি ভান লিয়েনহু যেটা বলেছিলেন সেল যে হলো স্ট্রাকচার, এই ডাটাটার মধ্যে কিছুটা ভুল হয়ে গেল। উনি বলেন এটাকে একটু মডিফাই করতে হবে। ফলে ফার্স্ট ডাটাটা আমরা একই রাখলেন, সমস্ত লিভিং থিংস আর মেড বাই সেল। বাট সেকেন্ড ডাটাটা সেল যে হলো স্ট্রাকচার এটা উনি চেঞ্জ করলেন, বললেন সেল অ্যাকচুয়ালি হলো নয়, সেলের কেন্দ্রে একটা সাবস্টেন্স রয়েছে, একটা কম্প্যাক্ট সাবস্টেন্স রয়েছে, তুলনামূলকভাবে ডেন্স সাবস্টেন্স রয়েছে, এবং তিনি সেই ডেন্স সাবস্টেন্সটার নাম দিলেন নিউক্লিয়াস। তাহলে আমরা পেয়ে গেলাম নিউক্লিয়াস রবার্ট ব্রাউন কিভাবে আবিষ্কার করে ফেললেন। তার মানে আস্তে আস্তে আমাদের সেলের সাইটোলজি পড়তে গিয়ে আমাদের আস্তে আস্তে অনেক কিছু জানতে শুরু করলাম। আমরা ফার্স্টে জেনেছিলাম ডেড জিনিস সেল দিয়ে তৈরি, তারপরে জানলাম না ডেড না, সমস্ত লিভিং জিনিস সেল দিয়ে তৈরি, সেল হচ্ছে ফাঁকা স্ট্রাকচার। তারপরে জানলাম না সমস্ত লিভিং জিনিস সেল দিয়ে তৈরি, কিন্তু সেল ফাঁকা নয়, সেলের কেন্দ্রে একটা ডেন্স সাবস্টেন্স রয়েছে, যে সাবস্টেন্সটা কেন্দ্রে থাকার জন্য ব্রাউন নাম দিলেন কি নিউক্লিয়াস। তো যখনই নিউক্লিয়াস আবিষ্কার হয়ে গেল, যেটাই আবিষ্কার হয়ে যায় সবার ফোকাস সেখানেই চলে যায়। তো উনিও নিউক্লিয়াস আবিষ্কার করার পরে সবাই তখন নিউক্লিয়াসের ফোকাস চাই, নিউক্লিয়াস, তাহলে সেলের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস দেখতে কেমন, হাতি না ঘোড়া কেমন দেখতে, সবার একটা কিউরিওসিটি যাবে, সবার ফোকাস তখন নিউক্লিয়াসে। ভাই নিউক্লিয়াস জিনিসটা তাহলে কি? সেল তো আমরা সব জেনে গেছি, নিউক্লিয়াস সম্পর্কে কিছু জানি না। তো নিউক্লিয়াস কি জানতে জানতে গিয়ে সবাই তখন রে পাঠাচ্ছে নিউক্লিয়াসের ভেতরে। তো সেরকম সবার মধ্যে একজন ছিলেন, ভদ্রলোকের নাম হচ্ছে ফন্টেনা। উনি বারবার রে পাঠিয়ে উনি বললেন যে ভাই নিউক্লিয়াস তো আমি সব জায়গায় পাচ্ছি, কোন জায়গায় আমি আবার কি পাচ্ছি না, যে নিউক্লিয়াসটা রয়েছে সেলের ভেতরে, যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ভেতরেও আর একটা ডেন্স রিজিয়ন রয়েছে। নিউক্লিয়াস নিজে তো ডেন্স, তার ভেতরেও একটা ডেন্স রিজিয়ন রয়েছে। তার মানে নিউক্লিয়াস উইদিন দ্য নিউক্লিয়াস একটা স্ট্রাকচার পাচ্ছি। তাহলে নিউক্লিয়াস তো নিজেই কেন্দ্রে, তারও কেন্দ্রে আরো একটা স্ট্রাকচার রয়েছে। তাহলে জিনিসটা দাঁড়ালো এরকম যে নিউক্লিয়াস উইদিন দ্য নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস উইদিন দ্য নিউক্লিয়াস টার্মটাকে উনি নিউক্লিয়াসের মতো করে নাম রাখলেন নিউক্লিওলাস। তাহলে আমরা ডাটা আরেকটা যোগ হলো না, সমস্ত জীবী লিভিং থিংস আর সেল দিয়ে তৈরি। সেলের কেন্দ্রে একটা ডেন্স স্ট্রাকচার পাওয়া যায় যেটাকে আমরা নিউক্লিয়াস বলি। না থার্ড পয়েন্ট আবারও যোগ হলো, যাকে আমরা নিউক্লিয়াস বলছি তারও কেন্দ্রে আরো একটা ডেন্স স্ট্রাকচার পাওয়া যায়, সেটাকে বলে নিউক্লিয়াস উইদিন দ্য নিউক্লিয়াস that is called the নিউক্লিওলাস। তার মানে আমার ছবিটা দাঁড়াবে এরকম। আস্তে আস্তে আমরা সেল সম্পর্কে আরো বেশি জানছি। যত জানছি তত বেশি জানার আগ্রহ বেড়ে চলেছে। আর আমাদের শোনার কতটা আগ্রহ বেড়েছে জানি না, বাট ওনাদের সায়েন্টিস্টদের আগ্রহগুলো ছিল। ফলে ফার্স্ট সেল জানলাম, ডেড জিনিস সেল দিয়ে তৈরি জানলাম, তারপরে জানলাম যে লিভিং জিনিস সেল দিয়ে তৈরি, তারপরে জানলাম সেল ফাঁকা নয়, নিউক্লিয়াস আছে, তারপরে জানলাম নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়াস আছে। সবাই ভাবলো হয়তো সেল সম্পর্কে সবকিছু জেনে গেছি, আর কিছু জানার নেই, বাট কিউরিওসিটি তো সবারই থাকে। তো যদি এই জিনিসটা ডেন্স টাইপের জিনিস হয়ে থাকে, একটা কনডেন্স জিনিস হয়ে থাকে, এখন সায়েন্টিস্টদের অনেকদিন পরে একটা সিম্পল কোশ্চেন মানুষের মাথায় এলো যে যদি এটা একটা সেল হয়ে থাকে, ধরো এটা একটা সেল, যদি এটা একটা সেল হয়ে থাকে, তো সেলের কেন্দ্রে একটা ডেন্স জিনিস রয়েছে,
ধরো একটা ফাঁকা বক্স রয়েছে, সেই বক্সের মাঝে একটা মার্বেল আছে, নিউক্লিয়াস হচ্ছে রাউন্ড শেপের স্ট্রাকচার। তো তুমি বলো সেই ফাঁকা বস্তুটার মধ্যে মার্বেলটা কি সবসময় কেন্দ্রেই থাকতে পারে? ও তো নড়াচড়া করলে কখনো এই কোণে চলে যাবে, কখনো এই কোণে চলে আসবে, কখনো এই কোণে চলে আসবে, কখনো এই কোণে চলে আসবে। এই সিম্পল কোশ্চেনটা অনেকদিন ধরে কারো মাথায় আসছে, বাট হঠাৎ করে দুজন সায়েন্টিস্টের মাথায় এই কোশ্চেনটা এলো যে ভাই যদি সেলটা ফাঁকাই হয়ে থাকে তার কেন্দ্রে যদি একটা এরকম রাউন্ড শেপেড ডেন্স জিনিস থাকে, তাহলে সে সবসময় কেন্দ্রে কি করে আছে? ও তো ফাঁকা বলে কখনো এই কোণে চলে যাওয়ার কথা, কখনো এই কোণে চলে যাওয়ার কথা, কখনো এই কর্নারে চলে যাওয়ার কথা, কখনো এই কর্নারে চলে যাওয়ার কথা, বাট যাচ্ছে না। তো হয়তো খুব বেশি হলে একটু এদিক সেদিক মুভ করতে পারছে, বাট তার বেশি নাই, এই কোনো কর্নারে তো যাচ্ছে না। এটার কারণ কি? তাহলে নিশ্চয়ই আশেপাশটা ফাঁকা কিছু নেই। এই কনসেপ্টটা ফার্স্ট দুজন সায়েন্টিস্টের মাথায় এসেছিল। সায়েন্টিস্টের নাম হচ্ছে দুজারদিন, আর একজন সায়েন্টিস্টের নাম পারকিনজি। এখন পাশাপাশি লিখেছি বলে তুই বন্ধু ভেবে নিও না, তোর বন্ধুও বলতে পারো। তাহলে একজনের নাম দুজারদিন আর একজনের নাম পারকিনজি। ওনারা বললেন নিউক্লিয়াসটা এই কারণে নড়াচড়া করতে পারছে না, বাট স্লাইটলি নড়াচড়া করতে পারছে। তার কারণ হচ্ছে এই চারিপাশটা ফাঁকা নয়, এই চারিপাশে সেমি সলিড সাবস্টেন্স রয়েছে। ধর একটা কাদা রয়েছে, কাদার মধ্যে তুমি যদি মার্বেলটা ফেলে দাও, এখন সেই মার্বেলটা তো খুব বেশি নড়াচড়া করতে পারবে না, হয়তো স্লাইটলি কাদাটা নড়লে স্লাইটলি নড়াচড়া করতে পারবে। জিনিসটা অনেকটা সেরকমই। নেই, নিউক্লিয়াসটা এই কারণে নড়াচড়া করতে পারছে না, কারণ এই নিউক্লিয়াসের চারিপাশে একটা সেমি সলিড সাবস্টেন্স রয়েছে। তো তিনি এই সেমি সলিড সাবস্টেন্সটার নাম কি দিলেন? উনি বললেন যে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের চারিপাশে যে সেমি সলিড সাবস্টেন্সটা রয়েছে, এই সেমি সলিড সাবস্টেন্সটার নাম দিলেন সারকোট। তাহলে আমরা আরো এক ধাপ জানলাম, যে সেলটাকে ফাঁকা বলছিলাম আদেও সেলের মধ্যে ফাঁকা বলে কিছু জিনিসই নেই না, সেই নিউক্লিয়াসের চারিপাশে একটা সেমি সলিড সাবস্টেন্স। তাহলে 4 নম্বর পয়েন্টে আমরা আরো জিনিসটা অ্যাড হয়ে গেল যে নিউক্লিয়াসের চারিপাশে একটা সেমি সলিড সাবস্টেন্স রয়েছে এবং এই সেমি সলিড সাবস্টেন্সটার নাম সারকোট। নাম দিলেন কে? নাম দিলেন ফার্স্ট সায়েন্টিস্ট দুজারদিন। তাই দুজারদিনের নিচে আমি সারকোট লিখে দিলাম। ক্লিয়ার? তাহলে সারকোট নামটা দিয়েছেন দুজারদিন। তো সেমি সলিড সাবস্টেন্স, পারকিনজি বললেন যে ভাই সেমি সলিড সাবস্টেন্স মানে কঠিনও নয় তরলও নয়। এখন ফিজিক্স, ইঞ্জিনিয়ারটা ফিজিক্স ঘেঁষা করছি, উনি বললেন যেটা কঠিনও নয় আর যেটা তরলও নয় সেটাকে, সেই ওয়ার্ডটাকে আমরা কি বলে থাকি? প্লাজমা বলে থাকি। যেটা কঠিনও নয়, যেটা তরলও নয়। কন্ডিশন, দ্য ফেজ ইজ কল্ড দ্য প্লাজমা ফেজ। ক্লাস 10 এ না 9 এ পড়েছো তোমরা। তাহলে আমরা যদি সেরকম সেমি সলিড সাবস্টেন্স কে সারকোট নাম না দিয়ে আমি যদি প্লাজমা রিলেটেড নাম দিয়ে বলতে যাই, তাহলে নামটা করানোটা ভালো হয়। তো তিনি সারকোট নামটা চেঞ্জ করে দিয়ে নাম দিলেন কি? প্রোটোপ্লাজম। ক্লিয়ার? এবং তিনি সবার ফোকাস তখন প্রোটোপ্লাজমে চলে গেল। সবাই জানার চেষ্টা করলো যে আসলে তাহলে প্রোটোপ্লাজমে আছেটা কি। এবং একটা টাইমের পরে পারকিনজি বললেন, তাহলে পারকিনজি বলেছিলেন প্রোটোপ্লাজম, তাই আমি এখানে পি লিখে দিলাম। একটা টাইমে পরে পারকিনজি বলেছিলেন প্রোটোপ্লাজম ইজ দ্য ফিজিক্যাল বেসিক্স অফ সেল। প্রোটোপ্লাজমের মেইন জিনিস সেলের ভেতরে, উনি বলেছেন ফিজিক্যাল বেসিক। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা সেল সম্পর্কে এতগুলো ডাটা জেনে গেলাম যে সেল শুধু ডেড না, সেল সমস্ত লিভিং জিনিস সেল দিয়ে তৈরি। সেলটা ফাঁকা, এটুকু আগে জেনেছিলাম। ব্রাউন সাহেব এসে বললেন সেল ফাঁকা নয়, সেলের ভেতরে একটা রেডিও ওপেক একটা কনডেন্স সাবস্টেন্স রয়েছে রাউন্ড শেপেড, নাম দিয়েছেন ফার্স্ট অ্যারিওলা।
বললেন যে অ্যারিওলা এটা সমস্ত সেলে রয়েছে, কেন্দ্রে রয়েছে, তাই নাম দিয়ে দিলেন নিউক্লিয়াস। এক ধাপ এগোলাম, সেল ফাঁকা নয়, নিউক্লিয়াস রয়েছে। না ব্রাউন সাহেব চলে যাওয়ার পরে সবার ফোকাস তখন নিউক্লিয়াসে। ভাই নিউক্লিয়াস জিনিসটা কি, তো খুঁজতে খুঁজতে ফন্টেনা বলে ফেললেন নিউক্লিয়াসের ভেতরে আর একটা ডেন্স সাবস্টেন্স রয়েছে, তাহলে নিউক্লিয়াস উইদিন দা নিউক্লিয়াস নাম হয়ে গেল নিউক্লিওলাস। আরো এক ধাপ। বাট কারো মাথায় তারপরে প্রশ্ন আসে না যেরকম শক্ত একটা জিনিস কিভাবে ফাঁকা চারিপাশে ফাঁকা জায়গায় কেন্দ্রে সব সময় আছে, ও কেন কর্নারে চলে যাচ্ছে না? মাথায় এসছে দুজন সায়েন্টিস্ট, দুজারদিন এবং পারকেনজি। তো দুজারদিন ফার্স্ট বললেন অ্যাকচুয়ালি এই সেন্টার যে নিউক্লিয়াস রয়েছে সেটা স্লাইটলি মুভ করতে পারে, বেশি মুভ এই কারণে করতে পারে না কারণ এর চারিপাশে আছে সেমি সলিড সাবস্টেন্স, না সলিড না লিকুইড, কাদার মতো জিনিস। তো তিনি তাই বললেন এই ফাঁকা জায়গাটা অ্যাকচুয়ালি ফাঁকা নয়, সেমি সলিড সাবস্টেন্স আছে, যার নাম দিলেন সার্কোড। তো তিনারি বন্ধু বলে যদি বলে থাকে তাহলে পারকেনজি উনি একটু ফিজিক্স ঘেঁষা বলে উনি বললেন যে ভাই সার্কোড নামটা ভালো লাগছে না, না এমন একটা সাবস্টেন্স রয়েছে যেটা না সলিড না লিকুইড। তাহলে আমরা ফিজিক্সে পড়েছি যেটা সলিড না লিকুইড না, তার অবস্থা তো প্লাজমা। তো তিনি বলেন সেই প্লাজমার সঙ্গে রিলেট করে তিনি এই জিনিসটার নাম দিয়ে দিলেন প্রোটোপ্লাজম। তাহলে মোটামুটি আমরা অনেক কটা ডাটা পেয়ে গেলাম। সমস্ত লিভিং জিনিস সেল দিয়ে তৈরি, সেলের ভেতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়াস রয়েছে এবং সেই নিউক্লিয়াসের চারিপাশে বাকি জায়গাটা সেমি সলিড সাবস্টেন্স দিয়ে ভর্তি আছে, যার নাম প্রোটোপ্লাজম। বাট আমি তো সমস্ত ডাটাগুলো দেখতে পাচ্ছি, ইনি এক জায়গায় আবিষ্কার, ইনি এক জায়গায় আবিষ্কার, ইনি এক জায়গায় আবিষ্কার, ইনি এক জায়গায় আবিষ্কার, সবাই আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা বইয়ে তাদের লেখাগুলোকে প্রকাশ করেছে। বাট কেউ এই যতগুলো ডাটা পেলাম এই ডাটাগুলোকে কেউ একসাথে করে বলে, বলার সাহসও করে। বোঝা গেল? ফার্স্ট দুজন সায়েন্টিস্ট এই সমস্ত ডাটাগুলোকে একসাথে করার বলার চেষ্টা করেছে। কোন দুজন সায়েন্টিস্ট? কোথায় গেল মশাই? তাহলে যতগুলো ডাটা আমরা জেনেছি সমস্ত ডাটাগুলোকে ফার্স্ট দুজন সায়েন্টিস্ট একসাথে করে জানার বা বলার চেষ্টা করলেন। সেই দুজন সায়েন্টিস্টের নাম কি? একজনের নাম হচ্ছে সোয়ান আর একজনের নাম হচ্ছে স্লেইডেন। তাহলে একজন সায়েন্টিস্টের নাম হচ্ছে স্লেইডেন, আরেকজনের নাম সোমান। দেখো তো এই দুজন সায়েন্টিস্ট এই সমস্ত ডাটাগুলোকে একসাথে করে বলার চেষ্টা করলেন। তো স্লেইডেন এবং সোয়ান এই দুজন সায়েন্টিস্ট দুজন দুটো দেশের ছিলেন, একজন ছিলেন বোটানিস্ট আর দুজনাই ছিলেন দুজন দুটো দেশের, একজন ছিলেন জার্মানির আর একজন ছিলেন ব্রিটিশ। তো জার্মানির কে ছিলেন আর ব্রিটিশ কে ছিলেন? না স্লেইডেন ছিলেন জার্মানির একজন ভদ্রলোক আর সোয়ান ছিলেন ব্রিটিশ। এখন আবারও বলেছি দেখো যখনই কোনো কান্ট্রির নাম করব নিশ্চয়ই এমনি করব না। আমি এনসিইআরটি দেখলাম এই দুটো কান্ট্রি রয়েছে, তাই তোমাকে আমি বলবো এই কান্ট্রি দুটো তোমাকে মনে রাখতে হবে। তোমাকে কোশ্চেন করে দিতে পারে স্লেইডেন ইজ এ botanist which come from which country, চারটা অপশন দিতে পারে, তুমি কোশ্চেনটা বলতে পারবে না যে এটা কি রকম টাইপের কোশ্চেন হবে, কারণ এনসিইআরটি তে আছে, তোমাকে নিটে দিতেই পারে। এখন এইচএস এ দেবে বলে মনে হয় না। বলে আবারও বলছি তোমার যদি ইচ্ছা নিড বেসিক থাকে তাহলে এটা তোমাকে মনে রাখতেই হবে, মাথায় এখন থেকে ঢুকিয়ে রাখলে পরে গিয়ে লাভ দেবে। তাহলে জার্মান সায়েন্টিস্ট ছিলেন স্লেইডেন, ব্রিটিশ সায়েন্টিস্ট ছিলেন সোয়ান। সেকেন্ড পয়েন্ট, না স্লেইডেন যিনি ছিলেন তিনি অ্যাকচুয়ালি ছিলেন বোটানিস্ট। আর যিনি ব্রিটিশ সায়েন্টিস্ট ছিলেন সোয়ানা, আমি এইভাবে মনে রাখতে বলি, সোয়ান মানে হচ্ছে রাজহাঁস, রাজহাঁস মানে অ্যানিমেল, তার মানে ইনি অ্যাকচুয়ালি অ্যানিমেল নিয়ে গবেষণা করছিলেন, তাই ইনি ছিলেন জুওলজিস্ট। তাহলে একজন ছিলেন বোটানিস্ট আর একজন ছিলেন জিওলজিস্ট। তাই দুজন সায়েন্টিস্ট এই সমস্ত ডাটাকে একসাথে করে, বাট প্রথমেই একসাথে করেননি,
ইনি আলাদাভাবে বোটানিস্ট যেহেতু, তাই ইনি আলাদাভাবে প্ল্যান্ট নিয়ে গবেষণা করছিলেন। যে ডাটাগুলো অ্যাকচুয়ালি কারেক্ট, একসাথে করার আগে কারেক্ট কিনা তো চেক করা দরকার। আর ইনি জুওলজি, যেখানে যত অ্যানিমেল পাচ্ছিলেন অ্যানিমেল নিয়ে গবেষণা করছিলেন। তো ইনি স্লেডেন প্ল্যান্ট নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলেন সমস্ত প্ল্যান্ট মোটামুটি যা যা ডাটা ছিল ঠিকই, সমস্ত প্ল্যান্ট ইজ মেড অফ সেল। সমস্ত লিভিং জিনিস, প্ল্যান্ট মানে লিভিং জিনিস, সমস্ত লিভিং জিনিসই সেল দিয়ে তৈরি। উনিও ঠিক সেরকমই জিনিস দেখলেন সমস্ত অ্যানিমেলই সেল দিয়ে তৈরি। তাহলে উনি ওনার মতে সমস্ত টিস্যু অ্যানিমেল তৈরি হয়েছে টিস্যু দিয়ে এবং সমস্ত টিস্যু তৈরি হয়েছে সেল দিয়ে। আর ইনি দেখলেন সমস্ত প্ল্যান্ট টিস্যু এবং সমস্ত প্ল্যান্ট তৈরি হয়েছে সেল দিয়ে, এবং সেলের মধ্যে সাইটোপ্লাজম আছে, সেলের মধ্যে নিউক্লিয়াস রয়েছে, প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস। তার মানে যা যা ডাটা দিয়েছেন সবই কারেক্ট। প্ল্যান্ট যেহেতু সমস্ত প্ল্যান্ট সেল দিয়ে তৈরি, সমস্ত অ্যানিমেলও সেল দিয়ে তৈরি। ঠিক আছে, এক্সপেরিমেন্টালি দেখলে। তো প্রথমে যেটা দেখা হয়, যেটা এখনো প্রমাণ হতে বাকি আছে, জাস্ট এক্সপেরিমেন্টের বেসিকে যে কথাগুলো বলা হয় তাকে বলা হয় হাইপোথিসিস। তো ফার্স্ট স্লাইডিন বললেন সমস্ত লিভিং থিংসই সেল দিয়ে তৈরি, এবং তিনি একটা হাইপোথিসিস দিলেন। সেই হাইপোথিসিসটাকে বলা হলো সেল হাইপোথিসিস। তুমি যদি কখনো কোশ্চেন করে যে সেল হাইপোথিসিসটা ফার্স্ট কে দিয়েছিলেন, স্লাইডেন দিয়েছিলেন। সেকেন্ড ইনিও দিয়েছিলেন সেল হাইপোথিসিস। কার সম্পর্কে জেনে? অ্যানিমাল সম্পর্কে জেনে। হাইপোথিসিস এই কারণে বললাম কারণ এখনো এটা মোটামুটি উনি প্রমাণ করেছেন, বাকি দেখার এক্সপেরিমেন্টালি এটা প্রমাণ করে দিতে হবে। আমরা আন্ডার ইনভেস্টিগেশনও বলা যেতে পারে হাইপোথিসিসকে। কারণ সেল সম্পর্কে খুব বেশি তো জানি না, বাট এইটুকু জেনেছি যে সমস্ত সজীব বস্তু সেল দিয়ে তৈরি, তাই হাইপোথিসিস। বাট কিছুদিন পরে এই দুজন সায়েন্টিস্ট, এই দুজনের কাজকর্মকে আমরা একসাথে করলাম প্রমাণ সহকারে, এবং একসাথে করে আমরা একটা নতুন থিওরি জন্ম দিলাম যে ভাই এত আলাদা আলাদাভাবে জেনে লাভ নাই, আমরা একসাথে করে একটা নতুন থিওরি দিলাম, and that is the cell theory। তাহলে আমরা সেই ইতিহাস থেকে কিন্তু সেকেন্ড পয়েন্ট, ইন্ট্রোডাকশনের সেকেন্ড পয়েন্টে কিন্তু আমরা এন্ট্রি করে গেলাম, and that is the cell theory। তাহলে সেল থিওরি দিয়েছিলেন দুজন সায়েন্টিস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, স্লেডেন এবং সোয়ান। একজন ছিলেন জার্মান, একজন ছিলেন ব্রিটিশ। এটাও ইম্পর্টেন্ট, একজন ছিলেন বোটানিস্ট, একজন ছিলেন জিওলজিস্ট। এটাও ইম্পর্টেন্ট, সেল হাইপোথিসিস এবং সেল থিওরি দুটো আলাদা জিনিস। হাইপোথিসিস হচ্ছে বেসিক, সেল থিওরি হচ্ছে এক্সপেরিমেন্টালি প্রুভড জিনিস। এটাও এক্সপেরিমেন্টালি বলা যেতে পারে, বাট আন্ডার ইনভেস্টিগেশন বলতে পারো। বাট থিওরিটাকে আন্ডার ইনভেস্টিগেশন নাই, সবাই এর মধ্যে স্ট্যাম্প দিয়েছে না, ঠিক আছে ডাটাটার মধ্যে ভুল নেই, দিস ইজ দ্য সেল থিওরি তখনকার টাইমে। এবং সেল থিওরিতে অনেক রকম ভাবে অনেক কিছু লেখা থাকে, অনেক বইয়ে অনেক কিছুই লেখা থাকে, অনেক ভাবে সেল থিওরিকে লেখা থাকে। বাট সেল থিওরি মোদ্দা কথা দুটো ছিল, সোজা ভাষায় যদি লেখা হয় সেল থিওরি দুটো মেইন কথা ছিল না, বলা হলো এই দুটোকে কম্প্যাক্ট করে একটা কথাই বলা হলো, অল লিভিং থিংস আর মেড বাই সেল। যা আগে শুনেছি সেটাই আবার লিখলেন না, সমস্ত সজীব বস্তু, অল লিভিং থিংস আর মেড বাই সেল। না, যে লিভিং থিংসটার কথা বলছি দ্যাট মে বি, সেই সজীব বস্তুটা হতে পারে ইউনিসেলুলার और মাল্টিসেলুলার। না বুঝতে পারলে মুখে বলছি, লিখে নেবে না, অল লিভিং থিংস আর মেড বাই সেল। সমস্ত সজীব বস্তু, যা আগে বলেছিলেন অ্যান্টনি ভান লিয়েনহুফ সেটাই উনি তুলে দিলেন, সমস্ত সজীব বস্তুই সেল দিয়ে তৈরি।
অ্যাড করলেন নিউক্লিয়াস। না যে সজীব বস্তুটার কথা বলতে চাইছি সেই সজীব বস্তুটা হতে পারে এককোষী ইউনিসেলুলার, অথবা সেই সজীব বস্তুটা হতে পারে বহুকোষী মাল্টিসেলুলার, যাই হোক না কেন সজীব হলি সেল দিয়ে তৈরি। ক্লিয়ার? না সেল দিয়ে যে ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার অর্গানিজমটা তৈরি হয়েছে সে যাই কাজ করুক না কেন ওই অর্গানিজমটা, তো সেই কাজ করার বেসিক ইউনিট কিন্তু সেল। সেল কাজ করছে বলি সে অর্গানিজমটা আলটিমেট কাজ করতে পারছে। তবে সেল দিয়ে তৈরি হয়েছে অর্গানিজমটা, তাই সেল হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট। আর সেল কাজ করছে বলি সেল দিয়ে পেশি তৈরি হয়েছে, তাহলে সেলগুলো কাজ করছে বলে তোমার পেশিটা তৈরি হয়েছে, আর পেশি কাজ করছে, আর পেশি কাজ করছে বলি তোমার হাতটা ভাঁজ হচ্ছে, আর তোমার হাতটা ভাঁজ হচ্ছে বলি তুমি কোন একটা জিনিসকে উপর দিকে তুলতে পারছো। তাহলে আলটিমেট সবচেয়ে নিচের দিকে গেলে সেই সেলই কাজটা অ্যাকচুয়ালি সেল করছে। তাই বলা হলো সেল শুধুমাত্র স্ট্রাকচারাল নয়, স্ট্রাকচার তৈরি করতে হেল্প করছে। সেল অলসো দা বেসিক ফাংশনাল ইউনিট, তাহলে সেটাই আপনি লিখে দিলেন। সেল ইজ দা structural and functional unit of organism। এখন অর্গানিজম মানে লিভিং অর্গানিজম, তাহলে সেই লিভিং অর্গানিজমকে আমরা লাইফ বলতে পারি। তো আমি এক কথা ছোট ভাষায় লিখে দিলাম, সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য লাইফ, দিস ইজ দ্য সেল থিওরি। তাহলে বাধা হচ্ছে কিছু নেই সেল থিওরির মধ্যে, সোজা দুটো ওয়ার্ড রয়েছে। সমস্ত সজীব বস্তু সেল দিয়ে তৈরি, সেটা এককোষী হোক অথবা বহুকোষী। সেকেন্ড পয়েন্ট এটা রয়েছে যে সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য লাইফ। সেল দিয়ে যেমন তৈরি হয়েছে তার মানে সেল স্ট্রাকচারাল ইউনিট, বাড়ির তৈরি হয়েছে ইট দিয়ে, ইট যেমন হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট। বাট সেল কাজ করছে বলি টিস্যু কাজ করছে, মাসেলটা টিস্যু বললাম, তাহলে সেল কাজ করছে বলে মাসেলটা কাজ করছে, মাসেলটা কাজ করছে বলে মাসেলটা কন্ট্রাকশন হচ্ছে, আর মাসেলটা কন্ট্রাকশনটা হচ্ছে বলে হাতটা ভাঁজ হচ্ছে, আর হাতটা ভাঁজ হচ্ছে বলে তুমি এক বালতি পানি তুলতে পারছো। কারণ আলটিমেট কাজ করছে সেল, কারণ সেল ইজ দা ফাংশনাল ইউনিট। তাহলে এই দুটোই গেল সেল থিওরি। তাহলে আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে হিস্ট্রি পড়লাম, আলটিমেট হিস্ট্রি পড়তে গিয়ে আমরা 5 জন সায়েন্টিস্টের নাম পড়েছি, 5 জন না 6 জনের কার কার নাম পড়লাম না। ফার্স্ট পড়লাম রবার্ট হুক 1665 এ, তারপরে পড়লাম অ্যান্টনি ভ্যান লিয়েনহফ সায়েন্টিস্ট নাম্বার 2, তারপরে পড়লাম সায়েন্টিস্ট নাম্বার 3 রবার্ট ব্রাউন, তারপরে বললাম সায়েন্টিস্ট নাম্বার 4 ফন্টেনা নিকোলাস, তারপরে বললাম সায়েন্টিস্ট নাম্বার 5 দুজারদিন সারকোট, তারপরে বললাম সায়েন্টিস্ট নাম্বার 6 পারকেনজি প্রোটোপ্লাজম, তারপরে বললাম দুজন সায়েন্টিস্ট 7 সায়েন্টিস্ট নাম্বার 7 স্লেডেন, তারপরে বললাম সায়েন্টিস্ট নাম্বার 8 সোয়ান। তাহলে আপাতত আমরা এই 8 জন সায়েন্টিস্টের নাম পড়তে গিয়ে সেল সম্পর্কে বহুত কিছু স্টাডি করে ফেললাম, বহুত কিছু সাইটোলজি জেনে গেলাম, বহুত কিছু সেল বায়োলজি জেনে গেলাম। ক্লিয়ার? সবাই তখন সেল থিওরিকে অ্যাকসেপ্ট করে নিল, বলে ভাই সেল থিওরি একদম কারেক্ট, এর মধ্যে কোনো ভুল নেই, সবাই মেনে নিল। আর সবাই বারবার সেল থিওরিটাকে পড়তে শুরু করলো, বাট ভুল তো খুঁজতেই হবে। খুঁজেও পেয়ে গেলেন, যে ওনাকে কোশ্চেন করা হলো দুজন ভদ্রলোককে, ভাই তোমরা যে সেল থিওরিতে লিখলে ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার, যে ভাই অর্গানিজম তো ইউনিসেলুলার হতে পারে মাল্টিসেলুলার হতে পারে, আমি তো বুঝলাম ইউনিসেলুলার মানে এককোষী, ইউনিসেলুলার মানে একটা সেল দিয়ে তৈরি, আর মাল্টিসেলুলার মানে হচ্ছে অনেকগুলো সেল দিয়ে তৈরি। তাহলে কোন একটা অর্গানিজম মাল্টিসেলুলার হলো কি করে? তাহলে এত কোন একটা মাল্টিসেলুলার অর্গানিজমের মধ্যে এতগুলো সেল এলো কোথা থেকে? তাহলে মাল্টিসেলুলার ওয়ার্ডটা ব্যাখ্যা আমাকে দিয়ে দাও। ইউনিসেলুলার তো ব্যাখ্যা আমি জেনে গেছি, এককোষী। But what is the explanation about this multicellularism? মাল্টিসেলুলার এর ব্যাখ্যাটা কি দাও সবাই? হ্যাঁ, মাল্টিসেলুলার আবার কি ব্যাখ্যা দাও? অনেকগুলো কোষ দিয়ে তৈরি, এটাই ব্যাখ্যা। তো কোষটা এলো কোত্থেকে? সবাই তখন ভাবতে শুরু করলো, ভাই এলো কোত্থেকে? চলে গেল সায়েন্টিস্ট নাম্বার 9 নাম তার রুডলফ ভির্চু। বানান দেখে নেবে, আমার বানান লিখবে না।
বানানে ডক্টরেট আমি রুডলফ ভিচ দ্বারা বানানটা দেখেই নিই একবার RUDOLF ঠিকই আছে VERCHOW এনসাইটিতে আছে পড়তে হবে তোমাকে ঠিকই আছে তো রুডলফ ভিচের ব্যাখ্যাটা দিলেন একটা অদ্ভুত ল্যাঙ্গুয়েজ একটা ব্যাখ্যা দিলেন অদ্ভুত কেন বললাম উনি ধুম করে বলে দিলেন ওমনি সেলুলা ই সেলুলা ভাইটা ধুম করে একটা কথা বলে দিলেন নাকি চাওয়া হলো ব্যাখ্যা মাল্টিসেলুলারিজমের উনি বললেন যে ওমনি সেলুলা ই সেলুলা নেই বুঝে এটা মানেটা কি ওমনি সেলুলা ই সেলুলা অ্যাকচুয়ালি উনি ঠিকই ব্যাখ্যা দিয়েছেন এটা ওনাদের ল্যাঙ্গুয়েজ এটা omnicellular unicellular অ্যাকচুয়ালি বেসিক মিনিং হচ্ছে সেল অরিজিনেটেড ফ্রম প্রি এক্সিস্টিং সেল তার মানে আগে যে সেলটা ছিল সেই সেল থেকে ওই সেলটা এসেছে তাহলে উনি বললেন যে মাল্টিসেলুলার যে অর্গানিজমে তিনটে সেল দেখি হতে পারে এই সেলটা ফার্স্ট এসেছে সেই সেল থেকে সেকেন্ড সেল এসেছে সেকেন্ড সেল থেকে থার্ড সেল এসেছে তার মানে সেল তৈরি হচ্ছে আগে প্রেজেন্ট প্রি এক্সিস্টিং এক্সিস্ট মানে প্রেজেন্ট তাহলে সেল অরিজিন করছে ফ্রম প্রি এক্সিস্টিং সেল তাহলে ব্যাখ্যা হয়ে গেল তাহলে মাল্টিসেলুলার ব্যাখ্যা একরকমই ব্যাখ্যা সেল অরিজিনেটেড ফ্রম প্রি এক্সিস্টিং সেল তো তখন তিনারই কথাকে মনে রেখে সেল থিওরি নিচে থার্ড আর একটা পয়েন্ট অ্যাড হয়ে গেল যেটা কি এই মাল্টিসেলুলারিজমের ব্যাখ্যা এক্সপ্লেনেশন the cell originated from pre-existing cell তার মানে আগে সেল থিওরি ছিল দুটো ফার্স্ট 1 and 2 এখন সেই সেল থিওরির সঙ্গে আরো একটা পয়েন্টকে আমরা অ্যাড করে দিলাম তাহলে আগে ছিল পুরনো এখন তার সঙ্গে ব্যাখ্যা সমেত নতুন ভাবে আমি 3 নম্বর পয়েন্টকে অ্যাড করে দিলাম নাও দিস সেল থিওরি ইজ কল্ড মডার্ন সেল থিওরি তা তুমি যদি কখনো কোশ্চেন করে হু গিভ দা মডার্ন সেল থিওরি তাহলে মডার্ন সেল থিওরি দিয়েছেন কে রুডলফ ভির্চো তাহলে সেল থিওরির সঙ্গে যখন আমি 3 নম্বর পয়েন্টটা অ্যাড করে দিলাম এখন এই সেল থিওরিটাকে বলে দেওয়া হলো মডার্ন সেল থিওরি তাহলে মোটামুটি আমরা সেল থিওরি সেকেন্ড থার্ড পয়েন্টেও ঢুকে গেলাম যে হোয়াট ইজ দ্য মডার্ন সেল থিওরি তাহলে আমরা ইন্ট্রোডাকশনের 9 জন সায়েন্টিস্টের তাহলে বাড়িতে আমাদের এইটুকু আজকের পড়া থাকবে যে 9 জন সায়েন্টিস্টের নাম পড়লাম সেই 9 জন সায়েন্টিস্টের কি অবদান আমাকে মনে রাখতে হবে 1665 সালটাকে মনে রাখতে হবে আমাকে মনে রাখতে হবে সেল থিওরি কবে দিয়েছেন 1839 ইজ দা ইয়ার অফ দ্য সেল থিওরি আমাকে মনে রাখতে হবে দুটো দেশের নাম মনে রাখতে হবে জার্মান ব্রিটিশ আমাকে মনে রাখতে হবে কে বোটানিস্ট কে জিওলজিস্ট ক্লিয়ার আমার মনে রাখতে হবে হোয়াট ইজ দা সেল থিওরি আমাকে মনে রাখতে হবে হোয়াট ইজ দা মডার্ন সেল থিওরি তাহলে এই পুরো পার্টটা আজকে এত অবধি থাকবে তো পুরো আমাদের সেল সম্পর্কে পুরোটাই আমাদের পড়ে রাখবো আশা করছি বাড়িতে একটা কাজ যে যখনই সেল থিওরি এবং মডার্ন সেল থিওরি এলো সবাই তখন এই মডার্ন সেল থিওরিকে অ্যাকসেপ্ট করে নিল এবং ধরে নিল যে পৃথিবীর যাবতীয় লিভিং যত অর্গানিজম রয়েছে সমস্ত অর্গানিজম এই সেল থিওরিকে ফলো করে চলে সমস্ত অর্গানিজমই এককোষী বা বহুকোষী হোক না কেন সেল দিয়ে তৈরি হয়ে যারা বেঁচে আছে ক্লিয়ার সমস্ত অর্গানিজমে সেলই সবকিছু কাজ করে যদি মাল্টিসেলুলার হয়ে থাকে ওই একটা সেল থেকেই মাল্টিসেলুলার অর্গানিজমটা ডেভেলপ করেছে সমস্ত অর্গানিজম মেনে চলবে এই সেল থিওরি অথবা মডার্ন সেল থিওরিকে বাট এই পৃথিবীতে সমস্ত অর্গানিজম খুঁজতে খুঁজতে আমরা এমনও কিছু এক্সেপশন পেয়েছি এমনও কিছু অর্গানিজম পেয়েছি যারা এই সেল থিওরিকে মানছে না সো দে আর কল্ড দ্য এক্সেপশন অফ দ্য সেল থিওরি তাহলে নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব ফ্রম দ্য এক্সেপশন অফ দ্য সেল থিওরি
তারপরে আমরা সেলের টাইপ কয়েকটা জানবো, ওই সেলের বাকিটুকু তোমরা কিছুটা পড়ে রাখবে। বাট আপাতত আজকে ক্লাস এই পর্যন্তই। এই কয়েকটা কাজ বা টাস্ক করে রাখবে। প্রবলেম থাকলে এখন তো ক্লাস নেই যে ডাইরেক্ট জিজ্ঞেস করবে, যে প্রসেসে বলা আছে সেই প্রসেসে তোমার প্রবলেম থাকলে জিজ্ঞেস করবে। আবারও বলবে এনসিইআরটিটা একটু ফলো করার চেষ্টা করবে যারা কেননি, ভাই ম্যাক্সিমাম জনই তো কেননি, এখন দোকান বন্ধ, কিনবে কি করে, বাট চেষ্টা করবে কিনে রাখার। ওকে, ভালো থাকবে, বাই।